আমরা যে বিষয় সেটা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, social change and globalization in Indian industry. আমরা আগের দুটি লেকচারে প্রথম দুটো লার্নিং অবজেক্টিভস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ শিল্পায়নের ইতিহাস এবং শিল্প কিভাবে ভারতীয় সমাজে পরিবর্তন এনেছে। আজকে আমরা গ্লোবালাইজেশনের সামাজিক যে প্রভাব ভারতে তার উপর আলোচনা করব। এখানে আমরা শুধুমাত্র শিল্পের ওপর কি প্রভাব পড়েছে সেটা নিয়েই আলোচনা করব। বলা বাহুল্য, গ্লোবালাইজেশনও কিন্তু সামাজিক পরিবর্তন এনেছে। গ্লোবালাইজেশন বা আমরা একে বিশ্বায়ন বলি। তো এরপরে আমরা গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করব। ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়। প্রথমে আমি একটি ছবি দিয়েছি, তা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের লোগো। আমরা দেখব ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। আমরা এবার গ্লোবালাইজেশনের প্রভাবটা নিয়ে আলোচনা করব। গ্লোবালাইজেশনের প্রকৃতিটা কি? অক্সফোর্ড ডিকশনারি অফ সোশিওলজি বলছে, গ্লোবালাইজেশন থিওরি সাজেস্ট দ্যাট there is a global pattern of consumption and consumerism, the emergence of cosmopolitan lifestyles, etc. গ্লোবাল প্যাটার্ন অফ কনজিউমারিজম, অর্থাৎ বিশ্বের যে ভোগবাদী যে সমাজ, সেটা একটা যে ভোগ্যপণ্যের ব্যবসা হচ্ছে বা ভোগ্যপণ্য একজন ভোগ করছে, সেটা একটা বিশ্বব্যাপী একটা এক ধরনের বিশ্বব্যাপী ভোগ করার একটা প্যাটার্ন, অর্থাৎ একটা প্রবণতা। এবং এটাও দেখা যাচ্ছে যে কসমোপলিটান লাইফস্টাইলস, কসমোপলিটান মানে হলো যে যে কোনো দেশের মানে আন্তর্জাতিক মানের জীবনযাত্রা, এটা বিশেষ করে সেটা শহরাঞ্চলে যেটা দেখা যায়। কিন্তু এই যে সংজ্ঞাটা অনেক কিছুই লুকিয়ে রেখেছে। গ্লোবালাইজেশন আসলে কি? যেটা লুকিয়ে রেখেছে সেটা হচ্ছে নিও লিবারাল থিওরি ভিত্তিতে গ্লোবালাইজেশন হয়েছে। নিওলিবারাল থিওরি, যা মিল্টন ফ্রিডম্যান
প্রবর্তন করেন এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংককে সেটাকে প্রয়োগ করেন। এই নীতিগুলো কি? ল্যাসে ফেয়ার, মার্কেটাইজেশন, প্রাইভেটাইজেশন। বাজারের ওপর গুরুত্ব দেওয়া, ল্যাসে ফেয়ার অর্থাৎ অবাধ বাণিজ্যের স্বাধীনতা, রাষ্ট্র কোনো ভূমিকা পালন করবে না অর্থনীতিতে, এবং প্রাইভেটাইজেশন অর্থাৎ বিরাষ্ট্রীকরণ। এটা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা হলো মেট্রোপলিটন ক্যাপিটালিজম অর্থাৎ যে পাশ্চাত্যের যে উন্নত ধনতন্ত্র তারই প্রতিনিধি হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। তারা এই নীতি ব্যবহার করে দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্বের দেশগুলিকে আরো ভালো করে যাতে শোষণ করা যায় তার ব্যবস্থা করেছে। 91 সালের আগে ভারত বিশ্ব ভারতে বিশ্বায়ন ঘটেনি। তা 91 সালে কি এমন হলো যে ভারতকে লোন নিতে হলো? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তারা একটা সফট লোন নিল, অর্থাৎ কম সুদের লোন, কম সুদে ঋণ নিল। সে সময় ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অবস্থা খুব খারাপ ছিল, বিদেশি মুদ্রা ছিলই না, এবং কোনো আন্তর্জাতিক মানের যে মহাজন বা লেন্ডার ভারতকে কোনো অর্থ সাহায্য করতে রাজি হচ্ছিল না। সেই সময় ভারত বাধ্য হয়ে আন্তর্জাতিক যে সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে হাত পাতে, এবং যে কোনো মহাজনের মতোই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কতগুলো কড়া দাওয়াই দেয়, কতগুলো কড়া শর্ত আরোপ করে, এবং সেই শর্তটা মূলত জিএমপি মডেল হিসেবেই যেটা পরিচিত, গ্লোবালাইজেশন, মার্কেটাইজেশন, প্রাইভেটাইজেশন। কিন্তু গ্লোবালাইজেশন শুধুমাত্র একটা ইকোনমিক মডেল নয়, এটা মৌলিক সামাজিক পরিবর্তনও ঘটায়। মেট্রোপলিটন ক্যাপিটালের স্বার্থে এই সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনগুলো ঘটানো হচ্ছে। গ্লোবালাইজেশনের ফল কি হলো? প্রযুক্তিগত পরিবর্তন, গঠনগত পরিবর্তন যাকে আমরা স্ট্রাকচারাল চেঞ্জ বলছি, বাজারে পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তন, অর্থাৎ গ্লোবালাইজেশন led to technological changes, structural changes, market changes, environmental changes. Possible effects of globalization on social policy. সামাজিক নীতির ওপর বিশ্বায়নের কি প্রভাব পড়েছিল? প্রথম কথা, সামাজিক এবং শ্রমের যে মানদণ্ড সেটা কমিয়ে দেওয়া হয়েছিল। ২ নম্বর হচ্ছে সমস্ত পাবলিক সার্ভিস যেগুলো রাষ্ট্র দেয় বা রাষ্ট্রায়ত্ত সংস্থা দেয় সেগুলোকে প্রাইভেটাইজ করে দিল। ভাবতে পারো, যদি যে জলটা মিউনিসিপ্যালিটি দেয় সেটাকে যদি কোনো একটা কর্পোরেট সংস্থার অধীনে চলে যায়, তাহলে জলের দাম কত বেড়ে যাবে? বিদেশে তো তাই আছে।
হাঙ্গেরিতে আমি দেখেছি যে জল খরচের জন্য পয়সা গুনতে হয়। ক্রিয়েশন অফ গ্লোবাল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মার্কেটস। গ্লোবাল হেলথ সেটা কি? স্বাস্থ্য ব্যবস্থা আজকে করোনার প্রভাবে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও মানুষের স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা বিশ্ব বাজার রয়েছে। স্বাস্থ্যের এবং আরেকটা বিষয় হলো ওয়েলফেয়ার মার্কেট। মানুষের যে কল্যাণ, মানব কল্যাণে যে কাজগুলো রাষ্ট্রের করার কথা সেটা এখন বাজার করবে। তুমি সরকারি চাকরি করছো, তো তুমি তো আশা করতেই পারো যে রিটায়ার করার পর তুমি পেনশন পাবে। না, পাবে না। যদি না তুমি আগে থেকে, অর্থাৎ চাকরিরত অবস্থা থেকে নিজের জন্য না জমাও, কোন একটা পেনশন ফান্ডে যাতে যদি নাম না লেখাও, ফলে বিষয়টা হয়ে গেল বাজারি। এর ফলে পেনশন ফান্ডে যখন তুমি নাম লেখালে তখন তুমি ওয়েলফেয়ার মার্কেটের মধ্যে চলে গেলে। আরেকটা বলছে গ্রোয়িং রিলায়েন্স অন ভলান্টারি অ্যান্ড ইনফর্মাল প্রভিশন। ভলান্টারি অর্থাৎ ঐচ্ছিক এবং ইনফর্মাল। ইনফর্মাল অর্থাৎ প্রভিশন। ইনফর্মালটা কি? যেটা ফর্মাল সিস্টেমের বাইরে। ফর্মাল সিস্টেম অর্থাৎ যে কর্পোরেট সংগঠন তার যে বাইরে, আমলাতন্ত্রের বাইরে। গ্লোবালাইজেশনের যে আমরা ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করছি। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা জানা খুব জরুরি সেটা হলো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা ট্রিপস। এখন যে কোনো চিন্তা, যে কোনো আইডিয়া, যে কোনো জ্ঞান ব্যবসার ব্যবসার অঙ্গ। কি কি এলাকা ট্রিপস দ্বারা পরিচালিত? কপিরাইটস অ্যান্ড রিলেটেড রাইটস। কপিরাইট, কপিরাইটটা কি? একজন লেখক একটি বই লিখলে তাকে অর্থ দিতে হবে। তার বই যখন বিক্রি হবে তখন তাকে অর্থ দিতে হবে, একে বলে রয়্যালটি। তার বা তার পাবলিশারের অনুমতি ছাড়া কেউ বই থেকে কোনো কিছু প্রকাশ করতে পারবে না। ট্রেডমার্কস ইনক্লুডিং সার্ভিস মার্কস। ট্রেডমার্ক হলো যে কোনো সংগঠন, যে কোনো বাণিজ্যিক সংগঠনে কতগুলো নিজেদের অন্যদের থেকে আলাদা করার জন্য তাদের কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করে, সেগুলোই হচ্ছে ট্রেডমার্ক। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস। অনেক জিনিসের ভৌগোলিক একটা নিদর্শন আছে। এরকম যেমন ধরো ভারতের বাসমতি চাল, বাসমতি চাল তো ভারতেই পাওয়া যায়, ভারতেই উৎপাদন হয়।
কিন্তু একটি আমেরিকান কোম্পানি তারা টেক্সমাতি বলে সেই চালকে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন করে হোম গ্রোন বাসমতি হিসেবে চালাচ্ছিল। এতে আপত্তি তোলে ভারত সরকার, মামলা করে এবং বলে যে এটা বাসমতি চাল একমাত্র ভারতেই হয়, অন্য কারোর এই চাল করার অধিকার নেই ট্রিপস অনুযায়ী। এবং ভারত সরকারের কথাটা মেনে নেওয়া হয়েছে। আরো এরকম ট্রিপ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস আছে। বাংলাতে আমি দুটো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস এর কথা বলি। প্রথমটা হচ্ছে দার্জিলিং এর চা। দার্জিলিং এর চা যে বিশেষ ধরনের স্বাদ আছে, বিশেষ ধরনের ফ্লেভার আছে, সেগুলোকে পেটেন্ট করা হয়েছে যে এগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, একমাত্র দার্জিলিং এই হয়। আবার বাংলার রসগোল্লা উড়িষ্যার সঙ্গে অনেকদিন ধরে এটা নিয়ে দ্বন্দ্ব চলেছে এবং তারপরে বাংলার রসগোল্লাকে জিআই ট্যাগ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা। এইগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। এখন বাংলার রসগোল্লা যদি বিদেশে যায় তাহলে বোঝা যাবে যে এটা পশ্চিমবঙ্গ থেকে এসছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, শিল্পে যেসব ডিজাইন বা নকশা তৈরি করা হয়, পেটেন্ট, পেটেন্ট হলো কেউ যদি কোনো বিজ্ঞানী সে যদি কোনো কিছু উদ্ভাবন করে, নতুন জিনিস উদ্ভাবন করে, একজন বিজ্ঞানী হতে পারে, একটি কোম্পানিও হতে পারে, সে নতুন যে জিনিস সেটা উদ্ভাবন করলে সে পেটেন্ট নিতে পারে। পেটেন্ট নেওয়া মানে হচ্ছে তার একমাত্র অধিকার এই জিনিসটার ওপর, এই উদ্ভাবনের ওপর। তাকে টাকা না দিয়ে অন্য কেউ সেই জিনিসটা উৎপাদন করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। লে আউট ডিজাইন, লে আউট হচ্ছে অনেকটা খসড়ার মতন। আমাদের লেখাতে যেমন খসড়া হয়, শিল্পে তেমনি লে আউট হয়। আনডিসক্লোজড ইনফরমেশন ইনক্লুডিং ট্রেড সিক্রেটস, অনেক কিছু কোম্পানি যেমন লোকদের জানায়, যে কোম্পানি অনেক কিছু আবার কোম্পানি লোকদের জানায় না, এগুলোকে বলে ট্রেড সিক্রেটস। কোনো কোম্পানি বা কোনো ব্যবসা, ধরো একজন ব্যবসায়ী সে কোথায় তার জিনিস পাঠাচ্ছে সেটা তো একজন সাধারণ মানুষকে জানাবে না। আর জানালে জানালে মহা বিপদ। এটা জনঅরণ্যতে খুব সুন্দর দেখিয়েছিল শঙ্কর, যে সোমনাথ প্রথম যে খামের একটা সরবরাহ করেছিল একজনকে, একজন ব্যবসায়ীকে। সে ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করেছিল তুমি কোথা থেকে পেলে, কোথা থেকে কিনলে, ও বলে দিয়েছিল। এবং বলে দেওয়ার ফলটা যেটা হলো সেটা হচ্ছে ও ব্যবসাটা হারালো। অনেক বড় বড় কোম্পানির ট্রেড সিক্রেট থাকে যেগুলো সাধারণ মানুষ জানে না। যেমন কোকাকোলা কোম্পানি, কোকাকোলার যে একটা বিশেষ স্বাদ আছে সেটা ধরো পেপসির থেকে আলাদা। যে বিশেষ স্বাদটা কিভাবে করেছে, তার ফর্মুলাটা কি, সেটা কিন্তু কোকাকোলা বলবে না।
এটা হচ্ছে ট্রেড সিক্রেট। এবার আসি আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের লোগো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করে? তারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মগুলি ঠিক করে এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। WTO যে নীতিগুলোর কথা বলছে সেটা হচ্ছে যে ট্রেডিং সিস্টেম শুড বি উইদাউট ডিসক্রিমিনেশন, ফ্রিয়ার, প্রেডিক্টেবল, মোর কম্পিটিটিভ। অর্থাৎ ট্রেডিং, এই যে বাণিজ্য ব্যবস্থায় কোন রকম পক্ষপাতিত্ব করা চলবে না, নো ডিসক্রিমিনেশন। মুক্ত বাণিজ্য হতে হবে। মুক্ত বাণিজ্যের অর্থ কি? মুক্ত বাণিজ্যের অর্থ হলো একজন রপ্তানিকারক সে কোনো রপ্তানির জন্য কোনো শুল্ক দেবে না, আবার যে আমদানিকারক সেও আমদানির জন্য কোনো শুল্ক দেবে না। অর্থাৎ এটাই হচ্ছে ফ্রি ট্রেড। প্রেডিক্টেবল, আমি একটা জিনিস পাঠালাম, সেটা আমি মোটামুটি বলে দিতে পারবো যে কতদিনের মধ্যে এটা জিনিসটা পৌঁছবে। আমার মেয়ে যখন বিলেতে থাকতো, আমি আমরা মাঝে মধ্যেই তাকে জিনিস পাঠাতাম। আমরা জিজ্ঞেস করতাম যে আচ্ছা স্পিড পোস্টে পাঠালে কতদিন লাগবে? তা আমাকে বলে দিত মোটামুটি 3 দিন লাগবে। এটা হচ্ছে প্রেডিক্টেবিলিটি। মোর কম্পিটিটিভ, অনেক বেশি প্রতিযোগিতামূলক হবে ব্যবসাটা। এবার আমরা দেখি ভারতীয় শিল্পের উপর বিশ্বায়নের প্রভাবটা কি। প্রথম কথা, টেকনোলজিক্যাল ট্রান্সফারটা নিয়ে আলোচনা করি। টেকনোলজি ট্রান্সফার, প্রযুক্তির বিনিময়। প্রযুক্তিকে, ভারতকে কতটা প্রযুক্তি বিদেশি শক্তি দিয়েছে? খুবই কম। আমাদের মুক্ত বাণিজ্যের কথা হচ্ছিল না? তাহলে ভারতকে খুব কম টেকনোলজি কেন দিল? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমাদের রাজনৈতিক নেতারা মাঝে মাঝে বড়াই করে বলে এই দেখো আমাদের ভারতে কত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে। মোদিজি তো বারবার বিদেশে গিয়ে একটা কথাই বলেছে যে ভারতে এসে ব্যবসা করো। মেক ইন ইন্ডিয়া, মোদিজি বলে এসছে না, মেক ইন ইন্ডিয়া। কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে, এটাও কিন্তু গ্লোবালাইজেশনের ফল। এটা কি সত্যি ভারতের উৎপাদন করে লগ্নি করে মানুষকে মানুষের নিয়োগ করে মানুষের উপকার করার জন্য করা হয়েছে? তা কিন্তু নয়। তারা কোনো নতুন নতুন কোনো সম্পদ তৈরি করেনি, বরং তাদের যে সম্পদটা বা তাদের যে অর্থ সেটা একটা ভারতীয় কোম্পানিগুলোকে কুক্ষিগত করার জন্য ব্যবহার করা হয়েছে। আউটসোর্সিং এর ফল। আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং হচ্ছে যে একটা কিছু দক্ষ বা অর্ধদক্ষ নন কোর কাজ, সেটা কোম্পানির যে মাদার কান্ট্রি অর্থাৎ যেখানে তার হেডকোয়ার্টার্স আছে তার থেকে তৃতীয় বিশ্বের দেশে পাঠিয়ে দেওয়া। এর এর লক্ষ্য হচ্ছে যে সেখানে সস্তার শ্রম শ্রমকে কাজে লাগানো। এই নন কোর এরিয়ার যে কাজগুলো তার মধ্যে কোর এরিয়াটা তোমরা তার আগে বলে বলে দেওয়া দরকার।
ধরো ফোর্ড কোম্পানি, ফোর্ড মোটর ওয়ার্কস, তার মূল কাজটা কি? কোর এরিয়াটা কি? কোর এরিয়াটা হচ্ছে অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন, তাই তো? গাড়ি উৎপাদন করা, এই যে অ্যাসেম্বলি লাইন, এটাই হচ্ছে তার কোর এরিয়া। আর নন কোর জব কি? কাস্টমার সার্ভিস সেন্টার, এটা কিন্তু নন কোর জব। এবার ফোর্ড কি করবে? ফোর্ড দেখছে যে আমি যদি এখানে একটা লোককে লাগাই কাস্টমার সার্ভিসের জন্য, আমাকে ঘন্টায় $30 গুনতে হবে। কিন্তু আমি এই কাজটা যদি ভারতে পাঠিয়ে দিই, তাহলে আমি ঘন্টায় $3 আমার শুধু খরচ হবে। ফলে ভারতে যাবে। ভারতে কেন পাঠাবে? ভারতে প্রচুর দক্ষ যুবক যুবতী আছে, মধ্যবিত্ত যুবক যুবতী, যারা ফাটাফাট ইংরেজি বলতে পারে, তাদের কম্পিউটার স্কিল রয়েছে। এখন তো বেশিরভাগ কাজই তো আইটির মাধ্যমে হয়, ইন্টারনেটের মাধ্যমে, আলোর গতিতে যোগাযোগ ব্যবস্থা। তো ফলে আউটসোর্সিং করাটাই সুবিধে। কোনো কোনো জায়গায় বিখ্যাত আউটসোর্সিং এর জন্য, যেমন ব্যাঙ্গালোর। বিদেশে কাউকে যদি তুমি, কেউ যদি তার এই ধরনের চাকরি যে হারায়, ব্যাক অফিস জব বা এই ধরনের, তাহলে সে দুঃখ করে বলবে, আমার মাই জব হ্যাজ বিন ব্যাঙ্গালোর। এই আউটসোর্সিং এর ফলে ভারতের বিশ্বের মূল আউটসোর্সিং এর 44% সফটওয়্যার এবং ব্যাক অফিস সার্ভিস ভারতেই রয়েছে। এই যে আউটসোর্সিং, তার যে সুবিধে কি? এক হচ্ছে খরচ কম, 2 নম্বর হলো যে কোয়ালিটি সার্ভিস, অর্থাৎ একটা বিশেষ মানের সেবা। 3 নম্বর হলো বিশেষ বিশেষ যে দক্ষতা, সেইগুলো কোম্পানি পাচ্ছে। তারপরে হচ্ছে যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নেই কোম্পানির। অনেক সময় যেখানে নিজের নিজের যে ঘরে নিজের ঘরে একজন সার্ভিস প্রোভাইডারের লায়াবিলিটি, সেটা অনেক বেশি, ঠিক আছে? যে সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ কোম্পানিকে যে সার্ভিস দিচ্ছে, তার দায় অনেক বেশি। তার ফলে তাকেই ব্যবসাটা দেওয়াটা, তাকেই কাজটা দেওয়াটা অনেক নিরাপদ। স্টাফিং ইস্যুস, আউটসোর্সিং এর ফলে কোম্পানি আরেকটা সমস্যার সমাধান করে দিল, সেটা হচ্ছে যে লোক নিয়োগ করা, রিস্ক মিটিগেশন। অনেক সময় এই নন কোর ফাংশন গুলো কোম্পানির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আউটসোর্সিং এর ফলে কোম্পানির যে ঝুঁকিগুলো, সেগুলো আর নিতে হবে না। কোম্পানিকে ঝুঁকিগুলো সেগুলো নিতে হবে না। ক্যাপাসিটি ম্যানেজমেন্ট, অনেক সময় নন কোর ফাংশনে আরো বেশি লোক দরকার হয়, তখন আউটসোর্স করাটাই বুদ্ধিমানের কাজ। এমপ্লয়ি, অর্থাৎ কর্মচারীদের ক্ষেত্রে কি সুবিধে? এক হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যারা পরিবার এবং কাজ দুটো সমানভাবে দেখাশোনা করতে চায়, তাদের ক্ষেত্রে আউটসোর্সিংটা খুব লোভনীয়। কেন? ধরো একজন মহিলা, সে
কোনো মার্কিন কোম্পানির জন্য কাজ করছে। সে দিনের বেলা তার পারিবারিক কাজগুলো করলো, ছেলেকে পড়ালো, রান্না-বান্না করলো। তারপর সে একটা ইভনিং শিফটে সে কাজ করলো সন্ধ্যেবেলা থেকে রাত ১২টা অবধি। ব্যাস হয়ে গেল তার কাজ। আরেকটা কারণে অনেকে এই বিপিওতে যায় সেটা হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে পরিচয় করার জন্যে। কিন্তু আউটসোর্সিং এর অনেকগুলো অসুবিধে আছে। অসুবিধেগুলো মূলত এগুলো কিন্তু কোম্পানি ভোগ করে না। যারা ঠিকা দিচ্ছে, যারা এই ঠিকা কাজ দিচ্ছে, তারা কিন্তু এই অসুবিধাগুলো ভোগ করে না। যারা এই ঠিকা কাজগুলো করছে, তারাই এই অসুবিধাগুলো ভোগ করে। প্রথম কথা, বহিঃঠিকা দিলে যেটা হয়, বহিঃঠিকা বা আউটসোর্সিং দিলে সেই মাদার কান্ট্রিতে যারা চাকরি হারালো, যাদের জব ব্যাঙ্গালোর হয়ে গেল, তারাই কিন্তু একটা প্রচন্ড পরিমাণ ক্ষোভ দেখা দেয় এবং সেটা ন্যায়সঙ্গত, অত্যন্ত ন্যায়সঙ্গত ক্ষোভ। রাজনৈতিক নেতারা এর ফায়দা তোলে। যেমন ডোনাল্ড ট্রাম্প, সে তার আগের নির্বাচনে, এবার তো হেরে গেছে, প্রথমে যখন নির্বাচিত হয়ে যখন প্রেসিডেন্ট হলো, তখন সে বলেছিল যে আমি আউটসোর্সিং নিষিদ্ধ করে দেব, বিদেশি শ্রমিক ভারতে ঢুকতেই পারবে না। এবং ঘটনা হলো, ও কিন্তু তার প্রতিজ্ঞা রেখেছিলেন উনি, যদিও পুরোটা রাখতে পারেননি, কারণ বড় বড় কোম্পানির চাপে পুরোটা রাখতে পারেননি। কিন্তু মার্কিন সমাজে একটা অসন্তোষ তৈরি করে ফেলেছিলেন এবং যে অসন্তোষের ফলে মানুষকে পর্যন্ত খুন করে দিচ্ছিল। একজন ভারতীয় ইঞ্জিনিয়ার, সে এই ধরনের একটা বিদেশি, এই ধরনের একটা বিদেশি বিদ্বেষ, বিদেশি বিদ্বেষ জনিত একটি লোক, যে সে এই রেশিয়াল হেট্রেডের শিকার হয়ে সে ওই লোকটাকে খুন করে দিয়েছিল। এরকম আরো অনেক কিছু হয়েছে। শিখদের তাদের পাগড়ির জন্য তাদের তাদের উপর আক্রমণ হয়েছে, এরকমও হয়েছে। এগুলো অনেকটাই কিন্তু এই বেকারত্ব থেকেই হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সময় ভয়ঙ্কর সমস্ত বদলাও হয়। তো সেগুলো নিয়ে সব এখন আমরা আলোচনা করব না। এবার আমরা দেখব যারা এই আউটসোর্সিং, এই এই যে বিপিও তে কাজ করছে, তাদের কি অবস্থা। প্রথম কথা বলে নিই যে তারা কোনো না কোনো কোম্পানির, বিদেশি কোম্পানির হয়ে কাজ করছে। মার্কিন কোম্পানির হলে তাকে আমেরিকান ট্যাং ব্যবহার করতে হবে, ব্রিটিশ হলে ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান হলে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, অর্থাৎ ওদের মতন বাচনভঙ্গি তাদের শিখতে হবে। আর তাদের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে। কেন? আমি বাড়িতে শাহনওয়াজ, আর বিদেশে, আর আমি যখন আমি বিপিও তে আছি তখন আমি শান হয়ে যাচ্ছি। তাহলে একটা সময় কাজ করতে করতে প্রশ্ন তো জাগবে, আমি কে, শাহনওয়াজ না শান? এবং তাদের মধ্যে নানা ধরনের মানসিক অবসাদ দেখা দেয়। তার ফলে প্যানিক অ্যাটাক হতে পারে, অ্যালকোহলিজম, অর্থাৎ
মদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যেতে পারে। পরিবারের মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পর্ক চির ধরতে পারে। এই ধরনের strained রিলেশনশিপ এগুলো সবই কিন্তু এগুলো সাইকোসোমাটিক প্রবলেমস, যেগুলো যারা বিপিওতে কাজ করে তাদের হয়। এরপরে আমরা দেখি যে রেশিয়াল অ্যান্ড কালচারাল অ্যাবিউজ। বিদেশে রেসিজম একটা বড় সমস্যা। সে আমেরিকায় বলো আর বিলেতি বলো, রেসিজম কিন্তু একটা বড় সমস্যা। সাধারণত একজন আমেরিকান যখন তার কোনো এই ধরনের প্রবলেম হচ্ছে, সে কাস্টমার সার্ভিস সেন্টারে ফোন করছে, তখন তো সে আশা করে যে সে তার স্বজাতির সঙ্গেই কথা বলছে। কিন্তু তাদের যে বাচনভঙ্গি বা অ্যাকসেন্ট এগুলো শুনে যদি তার মনে হয় যে এখানের নয়, তাহলে তারা অনেক অনেক ক্ষেত্রেই রেগে যায় এবং তারা রেশিয়াল অ্যাবিউজ করে। এগুলো কিন্তু বিপিওর যারা কাজ করে তাদেরকে সহ্য করতে হয়। অ্যালিয়েনেশন, কল সেন্টার এমন ধরনের যুব সমাজ তৈরি করছে যারা তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে তাদের কাজ, কাজের প্রকৃতি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রতে শ্রমিকরা যদি কাজ করে, তো দিনের বেলায় কাজ করবে। কিন্তু বিপিওতে যখন ভারতের কোনো বিপিওতে যখন সেই শ্রমিকরা কাজ করছে, তারা কিন্তু রাতের বেলা কাজ করছে। তারা রাতের পাখি হয়ে যাচ্ছে, রাত রাত জেগে কাজ করছে, দিনের বেলা ঘুমোচ্ছে। তাহলে রাত জেগে যদি কাজ করতে হয় আর দিনের বেলায় যদি তার ঘুমোতে হয়, তাহলে সে সমাজে মেলামেশা করবে কখন? এইভাবেই কিন্তু শ্রমিকরা, কল সেন্টারের শ্রমিকরা, তারা হয়তো প্রচুর টাকা পাচ্ছে, মাইনে পাচ্ছে, কিন্তু তারা কিন্তু তার বিনিময়ে তারা কিন্তু তার নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গ্লোবালাইজেশনের আরেকটা ফল হলো সাংগঠনিক গঠনের পরিবর্তন। প্রথম হচ্ছে আমরা ফ্লেক্সিবল ফার্ম। এটা যে আমলাতান্ত্রিক যে অনমনীয় এবং কঠোর কাঠামোর থেকে অনেক দূরে সরে এসছে। এখন সেটা নমনীয় কাঠামো। নানা ধরনের ফ্লেক্সিবিলিটির কথা বলা হচ্ছে। যেমন ফাংশনাল ফ্লেক্সিবিলিটি, নিউমেরিক্যাল ফ্লেক্সিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি। আবার ফ্লেক্সিবল স্পেশালাইজেশন, এটা হলো এক ধরনের স্থায়ীভাবে সব সময় পরিবর্তন হচ্ছে, সব সময় উদ্ভাবন হচ্ছে। এই ধরনের উৎপাদন ব্যবস্থা দক্ষ শ্রমিক এবং উচ্চ মানের যে যন্ত্রপাতি ব্যবহার করে। বড় বড় যে সংস্থা, বড় বড় কোম্পানির সঙ্গে কাছে অনেক সময় সাবকন্ট্রাক্টিং এ ছোট ছোট কোম্পানি কাজ করে। জাস্ট ইন টাইম অর জাপানাইজেশন, এটা একটা মেজর ইনোভেশন। জাপানে যারা যা করে সেটা হচ্ছে প্রথম কথা স্টকলেস প্রোডাকশন।
জাপানি কোম্পানিগুলো উৎপাদনের শেষে তারা কোনো কাঁচামাল ফেলে রাখে না, একে বলে স্টকলেস প্রোডাকশন। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, উৎপাদনের সময়ই সম্পূর্ণভাবে মানটা ঠিক রাখা হয়। এই উৎপাদনের প্রকৃতি হচ্ছে ব্যাচ প্রোডাকশন, এটা কিন্তু আওয়ার রেট নয়, ঘন্টায় ঘন্টায় বা দিন মজুরি নয়, ব্যাচ অনুযায়ী। ধরো একটা ব্যাচে হয়তো 15টা কি 20টা জিনিস তৈরি করতে হবে, তাকে কিন্তু তৈরি করতেই হবে। আর সে রসদটা পাবে কি করে, যে জিনিসপত্র, ধরো একজন একটা কম্পিউটার পার্টস বসাচ্ছে, একের পর এক কম্পিউটার পার্টস বসাচ্ছে, তারপর একটা সময় হলো যখন সেটা ফুরিয়ে গেল, তখন সে পেছনের লোককে বলল এই জিনিসটা ফুরিয়ে গেছে, তুমি দাও এটা। একে বলা হয় পুল সিস্টেম। এই ধরনের সংগঠনগুলো এখন ভারতে আসছে, বিশেষ করে জাপানের সংগঠন তো এসছেই। যেমন ধরো মারুতি, মারুতি আসলে সুজুকির দ্বারা পরিচালিত, ফলে ওখানে জাপানি ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে তোমাদের রেফারেন্স। এই লেকচারটা আমরা তৃতীয় এবং শেষ কিস্তি এখানেই শেষ করছি।